নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। সন্ধে গড়িয়ে রাত হলেই বাড়িতে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে, কারণ নেশাগ্রস্ত হয়ে পড়ছে এলাকার যুবকরা। এবারে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। নেশার সামগ্রী বিক্রি ও নেশার দৌরাত্ম্য কমাতে থানার দ্বারস্থ হলেন 12 নম্বর ওয়ার্ডের মহিলারা। পুরনো সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জলপাইগুড়ি পাহাড়পুরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। সারাদিন ব্যাপী ডাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধে দিন যাপন করছেন তারা। বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পুরসভার কাজ নিয়ে উঠছে প্রশ্ন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুরসভার ভাইস চেয়ারম্যানের। প্রয়াত হলেন দীর্ঘদিনের কংগ্রেস সেবক, বিশিষ্ট কংগ্রেস নেতা সুভাষ দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় 80 বছর। জলপাইগুড়ির একটি নার্সিং হোমে তিনি ভর্তি ছিলেন। গতকাল বিকেল 3টা নাগাদ তিনি প্রয়াত হয়েছেন। গতকাল রাতে রাজীব ভবনে তার মরদেহ আনলে তাকে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতারা। উপস্থিত ছিলেন তপন ব্যানার্জি, সৈকত চট্টোপাধ্যায়, সন্দীপ মাহাতো সহ জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ চন্দন কুমার ঘোষ, অম্লান মুন্সি, গৌতম দাস, নির্মল ঘোষিত, অমিত ভট্টাচার্য ছিলেন সেখানে। নেশার দৌরাত্ম্য কমাতে এবার উদ্যোগী হলো এলাকার মহিলারা। নেশার সামগ্রী বন্ধ করতে বুধবার রাত 8টা নাগাদ জলপাইগুড়ির কোতোয়ালি থানার দ্বারস্থ হলো জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের মহিলারা। এই নিয়ে তারা একটি স্মারকলিপিও প্রদান করে নেশা বন্ধের দাবি জানান। অভিযোগ, রাত হলেই নেশায় আক্রান্ত হয়ে পড়েন এলাকার যুবকরা। এর ফলে প্রতিটা বাড়িতে অশান্তি লেগেই রয়েছে বলে অভিযোগ মহিলাদের। তাই অবিলম্বে এই নেশার পরিবেশ বন্ধ করার আর্জি জানানো হয় থানার কাছে। এটা তো আমি বলতে পারবো না কোথায় বিক্রি হচ্ছে, কিন্তু ছেলেরা নিয়ে আসতেছে, এবার 500 টাকা দিয়ে বিক্রি করতেছে। এখন কোথা থেকে ওরা নিয়ে আসে সেটা তো আমরা বলতে পারবো না। আমরা এই মানুষ সারাদিন দোকানদারি করি, সারাদিন দোকানদারি করে খাই। এই যে আপনারা বাসাবাড়ি কাজ করেন, কেউ বা দিনমজুরি কাজ করছেন, তারপর সারাদিন যা পাচ্ছেন সেটা কি ছেলে মেয়েরা কি বাড়ি থেকে কেড়ে নিচ্ছে, যে সন্তানরা কেড়ে নিয়ে নেশার দিকে চলে যাচ্ছে? হ্যাঁ, তাই তো করতেছে। কি হচ্ছে বলেন? ওই যে হয়তো একটা ঠাকুরের ঘট আছে, সেটাও বাইরে নিয়ে যায় বিক্রি করে 500 টাকা দিয়ে বিক্রি করে খাচ্ছে। একটা সোনার কানে যদি কষ্ট করে বানাচ্ছি, সেটাও নিয়ে যায় বিক্রি করে খাচ্ছে। কারা? এটা মানে বাড়ির সন্তান? হ্যাঁ, বাড়ির সন্তানরাই তাই করতেছে। এবার বলতে গেলে তাদের কাছে আমরা মাইর খাচ্ছি। কতজন বাড়ির? এখানে সবাই যাদের ফ্যামিলিরা আসছি তাদেরই এরকম অবস্থা। মানে ছেলে মেয়ে কারো বর সবাই একই অবস্থা। মানে আতঙ্কায় থাকি আমরা। ছেলেরা যখন বাড়িতে আসে আমাদের, আমরা আতঙ্কায় থাকি যে এই ছেলে আমাদের মারতেছে নাকি, এই জিনিসটা চুরি করে নিয়ে যায় বিক্রি করে দিল নাকি কোথায়। প্রশাসনের কাছে কি করলেন? প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এই জিনিসটা বন্ধ করুন। আজকে কি করলেন এত রাতে? আজকে এত রাতে এখানে আসছি প্রশাসনের কাছে, কাগজপত্র জমা দিলাম। এখন দেখি ওরা হ্যাঁ লিখিত কমপ্লেন। কাদের নামে করলেন কমপ্লেনটা? ছেলে মেয়ের নামে কি? হ্যাঁ, ওদের নামে কমপ্লেন করলাম। দেখি এখন নাম তো বলতে পারবো না, বাইরের ছেলেদের নাম তো বলতে পারবো না। আপনাদের ছেলে মেয়েরা? আমাদের ছেলে তো কি, আমাদের ছেলে এখন একটু বন্ধ করছে, আবার কোন সময় আবার ঝোঁকের মাথায় বন্ধু বান্ধবের পালায় হয়তো আবার খাওয়া শুরু করে দিবে। আপনারা কি চাচ্ছেন? আমরা বন্ধ করতে যাচ্ছি। এর কি মূল পান্ডা যেখান থেকে বিক্রি হচ্ছে সেটাকে? হ্যাঁ, সেটাই বন্ধ করা হোক। হ্যাঁ, সেটাই বন্ধ করা হোক। কি বন্ধ করা হোক? এই যে বিএস বিক্রি করা বন্ধ হোক। ঠিক আছে। আপনার নাম? আমার নাম মিনা দাস। সংহতি যাত্রা নিয়ে তৃণমূলের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিন বাবুপাড়ার জেলা তৃণমূল কার্যালয়ে আয়োজিত হয় এই প্রস্তুতি বৈঠকটি। উপস্থিত ছিলেন দলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, চেয়ারম্যান খগেশ্বর রায়, টাউন ব্লক সভাপতি তপন ব্যানার্জি, সদর বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বার্মা সহ সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া বেশ কয়েকজন ব্লক নেতৃত্ব। বৈঠক শেষে জেলা সভাপতি মহুয়া গোপ জানান, দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী 22শে জানুয়ারি রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি শহরে আয়োজিত হবে সংহতি যাত্রা। সেই কর্মসূচির রূপরেখা তৈরির জন্য এই বৈঠক বলে তিনি জানান। আপনারা জানেন, গোটা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়ি জেলাতেও যে ব্লক প্রেসিডেন্টের যে পুনরায় ঘোষণা হয়েছে, যে আমাদের 16টি সাংগঠনিক ব্লক রয়েছে, তার মধ্যে গ্রামীণ 12টি ব্লকের মধ্যে 5 জন নতুন করে ব্লক সভাপতি নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্য স্তর থেকেই ঘোষণা হয়েছে, আপনারা জানেন। তাই আজকে আমরা একটা আসলে একদিকে তো নতুনদের একটা সত্যি করেই অভিনন্দন জানানো, এবং নতুন শুধু নয়, যারা পুনরায় আবার দায়িত্ব পেলেন তাদেরকে একটা অভিনন্দন জানানো প্রত্যেকটা ব্লক সভাপতিকে আমাদের। তার সাথে সাথে আমাদের এখানে উপস্থিত আমাদের আছেন মাননীয় মন্ত্রী বুলুচিক বড়াই, আমাদের জেলার চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় আছেন, এবং জলপাইগুড়ি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক ডক্টর বর্মা, আমাদের মহিলা সভানেত্রী নুরজাহান বেগম,
সহ আমরা যে আজকে এখানে একটু আরও সিনিয়র লিডাররা এখনও আসেননি, আমাদের ডিস্ট্রিক্টের সিনিয়র লিডারদের কয়েকজনকে এখানে ডাকা হয়েছে এই কারণে যে আগামী 22 তারিখে প্রথম যারা ব্লক সভাপতি আজকে দায়িত্ব পেলেন পুনরায় এবং নতুন করে দায়িত্ব পেলেন, প্রথম আমাদের একটা কর্মসূচি আছে, সেটা হচ্ছে আগামী 22 তারিখ। আগামী 22শে জানুয়ারি আমাদের নেত্রী, সর্বোচ্চ নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে সংহতি মিছিলের যে ডাক দিয়েছেন কলকাতায়, যেটা হাজরা মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত যে মিছিলে দিদি হাঁটবেন, আমাদের প্রত্যেকটি জেলায় জেলায় তেমনি জলপাইগুড়ি জেলাতেও এই মিছিল হবে, এই সংহতি যাত্রা হবে এবং সেটার একটা প্রস্তুতি হিসাবে এখানে আমরা এখন এটা আলোচনার মাধ্যমে ঠিক করব যে জলপাইগুড়ি যে জেলা শহরে যেখান থেকে মিছিলের রুট এবং সেখানে যে আমাদের সমস্ত শাখা সংগঠন সহ ছাত্র, যুব, মহিলা, INTTC এবং বিভিন্ন সেলগুলি যে রয়েছে আমাদের, শিক্ষা সেল, মাইনরিটি সেল, ST OBC সেল, এই সমস্ত সেলের যারা সংগঠনের যারা আছে দায়িত্বে, তাদেরকে নিয়ে একটা আমাদের সংহতি যাত্রা, যেখানে সবার আগে ধর্মগুরুরা থাকবেন, বিভিন্ন ধর্মগুরুরা থাকবেন, তাদেরকে নিয়ে এই একটা সম্প্রীতির যে বার্তা যেটা আমাদের নেত্রী দিতে চাইছেন, সেটা আমরা সেই কর্মসূচি পালন। স্টেশনের প্ল্যাটফর্ম থেকে এক নাবালিকাকে উদ্ধার করলো আরপিএফ এর তৎপরতায় ট্রাফিকিং এর হাত থেকে রক্ষা পেল এই নাবালিকা। জলপাইগুড়ি রোড স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করেন আরপিএফ অফিসারেরা। তারা জানতে পারেন নাবালিকার মা বাবা নেই, সে শান্তিপাড়ায় মাসির বাড়িতে থাকে। নাবালিকা বাড়িতে রাগ করে পালিয়ে আসে। আরপিএফ নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরিবারের লোককেও আরপিএফ অফিসে ডাকা হয়। বুধবার জলপাইগুড়ি রোড স্টেশনের আরপিএফ আধিকারিক জানান, মেয়েটি যেহেতু নাবালিকা এবং বাড়ি থেকে পালিয়ে এসেছে, তাই নিয়ম অনুযায়ী প্রথমে তাকে হোমে পাঠানো হয়েছে। একটা মেয়েকে উদ্ধার করেছেন, বাচ্চা কি বিষয় যদি বলেন, কোথা থেকে কি ব্যাপার? আমরা কালকে রুটিন চেকিংয়ে গেছিলাম জলপাইগুড়ি স্টেশনে, চেক করছিলাম। চেক করার সময় দেখলাম একটা মেয়ে বসে আছে। তারপর আমরা জিজ্ঞেস করার পর মেয়েটা মানে ভাগার চেষ্টা করছিল, চলে যাবো আমি। তারপরে মেয়েটাকে ডাকলাম, ডাকার পর মেয়েটাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কোথা থেকে এসছো? বললো শান্তিপাড়া থেকে আসছে, মাসির বাড়িতে থাকে, বাবা মা নেই। তারপর সেই মাসির কাছে, মাসির সঙ্গে কোনো ঝামেলা হয়েছে, ঝামেলা চলে এসে ও বলছে যে আমি 16 বছরের মেয়ে। ও বলছে আমি ভাড়া একটা ঘর নিব, ভাড়া ঘরে আমি থাকবো। জিজ্ঞেস করার পর তারপর মাসিকে খবর দিল, মাসি আসলো। আবার আমাদের মাসিকে তো আমরা তো গার্জিয়ানকে মানে দিতে পারি না, যেহেতু মাইনর, যার জন্য পরে আমরা তাকে অনুভব হোমে, আমাদের ফর্মালিটি পুরো করার পরে অনুভব হোমে দিয়ে আসলাম। তাহলে কি মেয়েটা হয়তো কোনো ট্রাফিকিং হতে পারতো, এইভাবে চলে গেলে কোনো একটা প্রবলেম হতে পারতো না? থাকলে সে তো যদি ট্রেনে যেত বা কোনো কিছু হতেই পারতো, সেটা টিকিট কিছু হয়নি। আমরা তাকে টিকিট কেটেছিল? টিকিট বিরাট না টিকিট কাটেনি। ও এখানেই কোথায় ভাড়া করছিল, আমি ভাড়া থাকবো, মাসির কাছে থাকবো। মানে বাড়িতে একটু প্রবলেম হয়েছিল মাসির বাড়িতে নাকি? বলছিল মাসি একটু বকাঝকা করেছে। আচ্ছা, কোন ট্রেনে, কোথায় ট্রেনটা, কখন? ট্রেনে না, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে পেয়েছিলাম। ও কোন ট্রেনে যাওয়ার ইচ্ছে কথা ছিল ওর? ট্রেনে যেত? ট্রেনে যাওয়ার কথা ছিল, ও ভাড়া খুঁজছিল যে আমি একা ভাড়া থাকবো। তারপর এখানে কেন তাহলে? এখানে বসেছিল। তারপর এখন ওর কি মোটিভ ছিল সেটা তো পুরো বলেনি। হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো, পাঠানো অনুভব ওখানে না হয়তো ট্রেনে উঠে চলে যেতে পারতো, তাহলে এইভাবে তো অনেক সময় চলেও যায়। হ্যাঁ, সে হতেই পারতো। তো তার জন্য আমরা রুটিন চেক করছি রেগুলার, আপনারা তো এরকম ঘটনা না ঘটে। আরপিএফের তরফ থেকে আর কি করছেন? মোটামুটি আপনাদের কি শিডিউল থাকে, কিভাবে? তো শিডিউল আমি যেমন ড্রাগিং, তারপর এসিপি, যেরকম এসিপি করছে, তারপর টিউব যেটা মানে প্যাসেঞ্জার অনেক সময় হয় মোবাইল চার্জিং দিয়ে এদিক ঘোরাফেরা করছে, লাগেজটা যাতে মানে সেফটি রাখে, এসব মানে অ্যাওয়ারনেসও আমরা করছি রেগুলার। যদি মানুষ চিনে এখন আপনার নাম আর পরিচয়টা? আমার নাম রুনু বর্মন, হসপিটাল জলপাইগুড়ি। ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দার্জিলিংয়ের জিআরডি ঘুম থেকে সেনার অফিসাররা এলেন জলপাইগুড়িতে। এদিন এক্স আর্মি স্টাফদের ব্যবস্থাপনায় বুধবার ভানুনগর খেলার মাঠে নতুন প্রজন্মের প্রায় 50 জন যুবক যুবতীর সাথে দেখা করে সেনা আধিকারিকরা নতুন প্রজন্মের সাথে কথা বলেন এবং সেনাতে যোগ দেওয়ার আহ্বান জানান। আমি মৃত্যুঞ্জয় কর, এক্স হাবলদার, ইন্ডিয়ান আর্মি। আজ এই ভানুনগরের খেলার মাঠে কি অনুষ্ঠান হলো? আমাদের কাছে জিআর গুম দার্জিলিং থেকে যোগাযোগ করেছিল, একটা অ্যাওয়ারনেস করতে চেয়েছিল ইয়ং জেনারেশনকে, যাতে আর্মিতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা যায়, তার জন্য ওনারা একটা আমাদের কাছে সময় চেয়েছিল। সেই মোতাবেক
তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তারাই আমাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করে এবং আমাদের সঙ্গে কন্ট্রিবিউশন হওয়ার পরে তারা আজকে এসেছিল যে এখনকার জেনারেশন যারা 17-18 বছর যাদের ইয়ং ছেলে, তারা যেন আর্মির প্রতি একটু যাওয়ার চেষ্টা করে, আর্মিতে যাওয়ার চেষ্টা করে, তার জন্য আলোচনা করতে এসেছিলেন। এটা কি জলপাইগুড়ি এক্সম্যান আর্মি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, না মানে এটা আপনাকে পার্সোনালি জিজ্ঞেস? দেখুন, ব্যাপারটা হচ্ছে কি, প্রতিটা জায়গাতে কারো না কারোর সঙ্গে যোগাযোগ করতে হয়। কোনোভাবে তারা হয়তো আমার ফোন নম্বরটা পেয়েছিল কোনো জায়গার থেকে এবং তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিল এবং সেই সূত্রে কি আমরা যেহেতু প্রাক্তন সেনাকর্মী, আমাদের নৈতিক দায়িত্ব পড়ে যে নতুন জেনারেশনের ভাইরা যারা আছে তারা যদি যায়, তারা যদি উপকৃত হয় তাহলে আমাদেরও ভালো লাগবে। সেই জন্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমরা একটা জাস্ট রাস্তা বানিয়ে দিয়েছিলাম যে হ্যাঁ তারা আসুক। এবং আজ নতুন কজন ছেলে মেয়ে এখানে এসেছিলেন? এবং 50-60 জন এসেছিল। হ্যাঁ, তাদের সঙ্গে একটু আলোচনা হলো, তারা চলেও গেছে। এখন আমরা কয়েকজন আছি, আমরা প্রত্যেকেই এক্স আর্মি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের পরিকল্পনা। 16 প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বৃহস্পতিবার কলস যাত্রায় বের হলেন কমিটির সদস্য সহ এলাকার অসংখ্য মহিলা ও বাসিন্দারা। জলপাইগুড়ি শহর সংলগ্ন সরকার পাড়ায় তারক ব্রহ্ম 16 প্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হতে চলেছে। এদিন হয়েছে অধিবাস। শুক্রবার ও শনিবার রয়েছে একনাম সংকীর্তন। আগামী রবিবার অনুষ্ঠিত হবে অষ্টকালীন নাম সংকীর্তন। দধিমঙ্গল সহ প্রসাদ বিতরণ অনুষ্ঠান রয়েছে সোমবার। হ্যাঁ, আপনি কি দায়িত্ব রয়েছে, কি হচ্ছে? এই সংকীর্তন যে সমিতি তার সভাপতি আমি। আচ্ছা, কোথায় এটা? আর সরকারপাড়া সংকীর্তন সমিতি। কদিন ব্যাপী চলবে? এটা চলবে হচ্ছে 5 দিন ব্যাপী। হ্যাঁ, কি কি হবে? আজকে শুরু হলো কলস যাত্রা দিয়ে। 20, 19 এবং 20 এই দুদিন হচ্ছে নাম সংকীর্তন হবে এবং 21 তারিখে হচ্ছে পদ কীর্তন, 22 তারিখ হচ্ছে ভোগ এবং মহন্ত বিদায়। আচ্ছা, বলছি এই কলসযাত্রা কোথায় গিয়ে কোথায় কি হবে? আমাদের এখান থেকে শুরু হচ্ছে, আপনি দেখতেই পাচ্ছেন যে সবাই রেডি। এখান থেকে সোজা মাসকুলিবাড়ি ঘাটে যাবে বাজনা সহকারে, ওখান থেকে আবার এই শীষতলা হয়ে ব্যাক করবে। এই জল দিয়ে কি করা হবে? এই জল দিয়ে ঠাকুরের পায়ে ইয়ে করা হবে। আর ঘটনা হচ্ছে এটা পুজোতে লাগে এবং সংকীর্তনের এটা একটা অঙ্গ। আচ্ছা, এবং সনাতন ধর্মের যে নীতিরীতি তার মধ্যে এই কলস যাত্রা বা গঙ্গা নিমন্ত্রণ একটা অঙ্গ। এই বছর কি আপনাদের প্রথম নাকি আগে? না, আমরা এটা 4র্থ বছর পদার্পণ করলো এবং আমরা আজ থেকে পরপর 3 বার হয়ে গেছে, এবার 4র্থ বছর। আসেন তারা প্রত্যেকে, এখানে প্রসাদ নেওয়া প্রতিদিন দুপুর এবং রাত্রিবেলার এখানে ভোজনের একটা সাধারণ অ্যারেঞ্জমেন্ট থাকে। সেটা আমাদের উদ্দেশ্য না, শুধু জনসাধারণই আমাদের দান করে, সেই দানের ভিত্তিতে আমরা এখানে তাদেরকে একটু সেবা করানোর একটা চেষ্টা করি। কয় প্রহর হবে এটা? এটা হবে হচ্ছে 16 প্রহর। প্রথম আমরা 3 বছর অষ্টপ্রহর করেছি, এবারই প্রথম 16 প্রহর, আর অষ্টপ্রহর বাড়িয়ে দেওয়া হলো। কোথা থেকে এসছেন? আসছে মাথাভাঙা থেকে আসছে, কুচবিহার থেকে আসছে, আসাম থেকে আসছে, নাম কীর্তনের দল দুর্গাপুরের থেকে আসছে, কলকাতা থেকে আসছে এবং বীরভূম থেকে আসছে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।
সন্ধ্যের পরেই ডাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে কয়েক কিলোমিটার পর্যন্ত। পুরনো সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুরের বালাপাড়া ও খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর এলাকার বাসিন্দাদের। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডটি রয়েছে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত উত্তর বালাপাড়া এলাকার রেল লাইন ঘেঁষে। জলপাইগুড়ি পুরসভা এলাকার যাবতীয় নোংরা আবর্জনা ফেলা হয় এখানে, আর এর ফলেই দিনের বিভিন্ন সময়ে ছাড়াও রাতের দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বিবেকানন্দ পল্লী পর্যন্ত। তবে এই দুর্বিষহ যন্ত্রণা শুধু আজকের নয়, বেশ কয়েক বছর ধরেই এই যন্ত্রণা সহ্য করে আসছেন বাসিন্দারা বলে দাবি। এদিকে দুর্গন্ধ নিবারণ সহ ডাম্পিং গ্রাউন্ড এলাকায় একাধিক কাজের প্রতিশ্রুতি দিয়েছে পুরসভা। এখানে সারের প্রজেক্ট সহ রাস্তা নির্মাণ, পথবাতি, পাঁচিল তৈরি প্রভৃতির কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেভাবে কাজ কতদূর এগিয়েছে তা নিয়ে রয়েছে প্রশ্ন। ডাম্পিং গ্রাউন্ডের ইনচার্জ ফজরুল ইসলাম বলেন, গার্বেজগুলি সরানোর সময় কিছুটা দুর্গন্ধ হতে পারে, তবে প্রয়োজন মতো ফিনাইল, ব্লিচিং পাউডার ও অন্যান্য ওষুধপত্র নিয়মিত প্রয়োগ করা হয় এখানে। এই বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাঝে বিশেষ কারণবশত পুরসভার এই সংক্রান্ত কিছু কাজ করে ওঠা সম্ভব হয়নি। ওই এলাকায় রাস্তার ওয়ার্ক অর্ডার হয়ে গিয়েছে, খুব দ্রুতই কাজ শুরু হবে। পথবাতি সহ বেশ কিছু কাজও সেখানে করা হবে। বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রেও পদক্ষেপ খুব দ্রুতই করা হচ্ছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একাধিক কাজ সম্পন্ন করা হবে সেখানে। দুর্গন্ধ সেভাবে ছড়ানোর কথা নয়, তবুও কি কারণে এই সমস্যা হচ্ছে তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। না, আমরা আমাদের সাধ্যমতো আমরা যতখানি ব্লিচিং পাউডার এবং অন্যান্য পাউডার যেভাবে দেওয়া হচ্ছে এবং ফিনাইল স্প্রে করা হচ্ছে, হ্যাঁ, যাতে যতখানি সম্ভব যায়, ওই জেসিবি যখন কাজ করছে সেই সময় গন্ধের যে গার্বেজটা সেটা একটু উত্তরপাড়া হলে একটু গন্ধ ছড়ায়। তারপরে আবার যখন আমরা ওষুধ দিই, ওষুধ দেওয়ার পরে সেই গন্ধটা হয় না। কিন্তু সাধারণত আমাদের যে হিসাবে স্তূপ হয়ে আছে, এটাকে যদি আরও তাড়াতাড়ি সরানো যায়, হয়তো চলছে সেইভাবে কাজটা। আমাদের জেসিবিটা একটু অপচয় হয়েছিল, খারাপ ছিল, একটা নতুন করে জেসিবি ভাড়া করছে, সেটা অফিস তরফ থেকে, অফিস সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস চেয়ারম্যান সেটা অলরেডি আসছে, সেটা কাজ করছে। ওই সময়টুকুই হচ্ছে জাস্ট গন্ধটা ছড়ায়। এখন ঠিক আছে, এখন মোটামুটি একটু আয়ত্তের দিকে আছে, এখন আগের থেকে অনেকটা ভালো আছে। বাউন্ডারি ওয়াল খুব দ্রুত না অলরেডি সেই ব্যাপারে আমাদের স্যাংশন এসে গেছে। স্যাংশন এসে যাওয়ার পর আমরা ইমিডিয়েট সাথে আলোচনা করে নিই, সেটা খুব দ্রুত করা হবে। এবং তারপরে ওই ডাম্পিং গ্রাউন্ড থেকে মানুষের যাতে কোনো কষ্ট না হয়, এবং আগামী দিনে ওয়েস্ট প্রসেসিং ইউনিট এবং ইন্টারিম প্রজেক্টে যে ওই এলাকার মানুষের কিছু কর্মসংস্থানও তৈরি হবে, এবং তার উপর ভিত্তি করে কিন্তু আমরা ডাম্পিং গ্রাউন্ডটা একটা আগামী দিনে একটা কিন্তু মানে এই এবং এফএসটিও হতে যাচ্ছে সেখানে। এই যে মল আমাদের দেখা যায় যে আমরা সেসপুল দিয়ে তুলি এবং সেটা কোথায় ফেলি, এখন তো কোনো নির্দিষ্ট স্থানে, এবং সমস্ত নোংরা আলটিমেটলি কিন্তু দেখবেন নদী বহন করে সারা পৃথিবী মানে ভারতবর্ষ জুড়ে। এখানে এফএসটি করে আমরা কিন্তু সেই তারও এই যে মল যেটা আর কি, ল্যাট্রিন যেটা এবং যেগুলো থাকে, ইউরিন যেগুলো থাকে, সেগুলোর কিন্তু আমরা প্রসেসিং করব এর মধ্যে। দেখুন, হ্যাঁ, না, ওয়েস্ট প্রসেসিং ইউনিটটা আলাদা আর এফএসটিটা আলাদা। এবার ওয়েস্ট প্রসেসিং ইউনিটটা আলাদা, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু 10 বছরের প্রজেক্ট। সেখানে এই প্রজেক্টটা কিন্তু শুরু হয়েছে মাত্র, আমরা এখানে শুরু করলাম 7-8 মাস হলো। এবার আমাদের কিন্তু সেই অর্থে প্রতি এলাকাতে এখন ময়লা তোলা হয়, এখন বর্জ্য পৃথকীকরণ করা হচ্ছে, পচনশীল, অপচনশীল, এবং এর লিগাসি ওয়েস্ট যেটা আছে, অতীতে যেগুলো আছে সেগুলো কেটে কেটে আগের যে এজেন্সি ছিল সেটাও অনেকটা সরিয়েছে। আরেকটা লিগাসি ওয়েস্টের এজেন্সি আছে, তারাও সরিয়ে ফেলবে সেগুলো। এবং ফ্রেশ ওয়েস্ট যেটা আছে সেটার পৃথকীকরণ এখান থেকেও হয়ে যাবে, এবং ওখানে যখন প্রসেসিং হবে। না, বিষয়টা হচ্ছে, দেখুন, আমি তো একটা যে কোনো কারণবশত আমি 5-6 মাস মতো পৌর প্রশাসনের মানে সরাসরি অংশগ্রহণ করতে পারিনি, আমি একটু বাইরেও ছিলাম। তা ঘটনাটা হচ্ছে, অলরেডি আমরা ডাম্পিং রোডের রাস্তার ওয়ার্ক অর্ডার করে দিয়েছি এবং এজেন্সিকে চিঠি করে দিয়েছি কাজ শুরু করার জন্য। আমরা সরজমিনে যাব এবং গিয়ে খতিয়ে দেখব যে কী অবস্থা আছে, এবং রাস্তার কাজ খুব দ্রুত হয়ে যাবে। আর এখন করাটাই হচ্ছে বেস্ট টাইম, কারণ এখন হচ্ছে তাতে কী হবে যে এখন মানে পিচের শত্রু তো জল, এখন হচ্ছে তাহলে খুব একটা সমস্যা হবে না, এখন বর্ষার মরশুমও নয়। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা ওখানে স্ট্রিট লাইটের অ্যারেঞ্জমেন্ট করে দেবো। আর আমরা কিন্তু ওখানে রেগুলার জেসিপি দিয়ে, আমাদের নিজস্ব জেসিপি নেই, কিন্তু আমরা জেসিপি ভাড়া করে আমরা কিন্তু সেখানে ইতিমধ্যে সেখানে ময়লাগুলো যাতে ভিতর দিকে সরিয়ে দেওয়া যায় সেগুলোর কাজ করছি। আমরা ডাম্পিং গ্রাউন্ডে ইন্টারিম প্রজেক্ট বসাবো এবং ওয়েস্ট প্রসেসিং ইউনিটও কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এটা 10 বছরের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। এবং এই যে বর্জ্য পৃথকীকরণ করে ডাম্পিং গ্রাউন্ডে নিয়ে যাওয়া, এটার জন্য কিন্তু আমরা ইতিমধ্যেই প্রতিটা ওয়ার্ডে, আপনারা জানেন যে আমি নিজে প্রতিটা ওয়ার্ডে ঘুরছি, 2টো ওয়ার্ডে চেয়ারপারসনও গেছিলেন। আমরা কিন্তু সেখানে মানুষকে বুঝাচ্ছি যে পচনশীল সবুজ বালতিতে এবং অপচনশীল নীল বালতিতে ফেলতে হবে।
আর গন্ধের কথা যেটা বলছেন, এখন কিন্তু গন্ধ অনেকটা কম। তারপরেও আমরা আমাদের টিম যখন আপনারা বললেন, আমরা আবার পাঠাবো এবং সেখানে আমরা ডাম্পিং গ্রাউন্ডে বাউন্ডারি ওয়াল করবো খুব দ্রুত। মানে আপনি বলতে পারেন ওখানে একটা সারের কারখানা, একটা এফএসটি মিলে একটা কিন্তু উৎপাদনশীলতার মধ্য দিয়ে মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। যেটা বললেন যে দুর্গন্ধ কম হয়, কিন্তু পার্শ্ববর্তী মালাপাড়ার পাশাপাশি বিবেকানন্দ পল্লী এলাকাটা কিন্তু বিশেষ করে রাতের দিকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। না, রাতের দিকে কেন দুর্গন্ধ ছড়াচ্ছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে। ঠিক আছে, দেখে নিয়ে আমরা দরকার হলে খুব দ্রুত তার উপর ব্যবস্থা গ্রহণ করব। পানীয় জলের সমস্যা। ডায়না নদীর জলই পান করছে নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েতের লাল ঝামেলা বস্তির বাসিন্দারা। রিকভার টিউবওয়েল খারাপ হয়ে গিয়েছে, যে দুটো ভালো আছে তার থেকেও হলুদ জল বের হচ্ছে, ফলে ডায়না নদীর জলই খাচ্ছে মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের লুকসান গ্রাম পঞ্চায়েত এলাকার লাল ঝামেলা বস্তির বাসিন্দারা। এ ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে ওই এলাকায়। পাশাপাশি ডায়না নদীর জল খেয়ে পেটের নানান রোগে ভুগছে গ্রামবাসীরা। তাই গ্রামবাসীদের দাবি দ্রুত পিএইচির মাধ্যমে জল সমস্যা মেটানোর ব্যবস্থা করুক প্রশাসন। যদিও দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে প্রশাসন। যদিও নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, ওই এলাকায় যেখানে জল নেই রিকভার টিউবওয়েল বসানোর কাজ দ্রুতই শুরু হবে, কারণ টেন্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। স্মিতা রায়, গোমা প্রধানরা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা লাল ঝামেলা বস্তির বাসিন্দারা জল কষ্টে ভুগছি। প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকটি রিকভার টিউবওয়েল বসানো হয়েছিল, কিন্তু প্রায় সবগুলোই খারাপ হয়ে পড়ে রয়েছে। মাত্র 2টি টিউবওয়েল ভালো আছে, কিন্তু তা থেকেও হলুদ জল বের হচ্ছে। তাও আবার এতটাই কম জল বের হচ্ছে যে এক বালতি জল ভরতে অনেকটাই সময় নিচ্ছে। তাই বাধ্য হয়ে আমাদের সুদূর ডায়না নদী থেকে জল নিয়ে আসতে হচ্ছে। বাড়ির সমস্ত কাজই করা হচ্ছে ডায়না নদীর জল দিয়ে। এলাকার আদিবাসী উন্নয়ন মন্ত্রী বলুচিক বড়াইক বলেন, আমার এই খবর জানা নেই, আপনার কাছ থেকেই শুনলাম। লাল ঝামেলা বস্তিতে ট্রাইবালদের বসবাস, আমিও ট্রাইবাল মিনিস্টার, দ্রুত খোঁজ নিচ্ছি। এই ব্যাপারে সমস্ত দপ্তরের সাথে কথা বলবো, প্রয়োজনে আগামীকাল ওই এলাকায় গিয়ে খোঁজ খবর নেব। दीदी क्या बात है, आप लोग डायना खोला से पानी ले रहे हैं? हाम्रो यहाँनिर बस्तीमा साह्रै पानीको दुःख छ हो, त्यही भएर हामी खोलाबाट लगेर पानी खान्छौँ। अन्त हामीलाई चाहिँ पानीको सुविस्ता चाहिन्छ, त्यति हो। कलहरू छ, त्यो सब केही कामकै छैन। तपाईँको नाम? स्मिता राई। घर कहाँ बस्छ? झमेला बस्ती। आप लोग क्या बात है डायना नदी से पानी ले रहा है? पानी की तकलीफ है। हाँ, पानी की तकलीफ है। कौन गांव में, आप कौन गांव में बैठते हैं? झमेला बस्ती। झमेला बस्ती। ये कौन नदी है? डायना। डायना खोला। तो ये डायना खोला का पानी पीने से आप लोग का तकलीफ नहीं होता है? पानी की तकलीफ है, चले आवी लाले जिला। क्या चाहते हैं आप लोग? पानी की तकलीफ है ना, चाहते हैं क्या आप लोग? पानी की सुविधा चाहती। क्या नाम है आपका? गांधीउरा। दादा आपका नाम क्या है? मेरा नाम दिवस शर्मा है। हम लोग देखा कि गांव का आदमी, लाल झमेला का बस्ती का आदमी डायना नदी से पानी ले रहा है, क्या बात है? या तो अभी का नहीं, बहुत दिन से प्रॉब्लम ही प्रॉब्लम है। प्रॉब्लम का समस्या का समाधान अभी तक नहीं हुआ है। जब से मेरा आज एज 31 हो रहा है, जब से लाल झमेला बस्ती में समस्या, इतना समस्या है कि पानी के लिए आश्वासन मिलता है, सिर्फ आश्वासन। गवर्नमेंट बोल रहा है कि हम लोग करेंगे, दिलाएंगे, लेकिन फिर आश्वासन ही मिलता है, लेकिन वास्तविक में कुछ अभी तक यहाँ का परमानेंट सोल्यूशन नहीं हुआ है। तो अभी डायना नदी का पानी खाने से आदमी को बीमार पड़ जाता है, बच्चे को दिक्कत होता है। यहाँ पे हॉस्पिटल का सुविधा नहीं है, जाना पड़ता सुल्कापड़ा भाग के, सुल्कापड़ा बहुत दूर है। तो ये चीज़ का इतना प्रॉब्लम है। ये इतना बड़ा लाल झमेला बस्ती में, नॉर्थ बंगाल का इतना बड़ा पिकनिक स्पॉट लाल झमेला बस्ती, पूरा नॉर्थ बंगाल में पहचान जाता है। लेकिन पिकनिक स्पॉट का तो बात तो दूर है, टॉयलेट है लेकिन पानी का समस्या नहीं। यहाँ इतना पानी का समस्या है, लेकिन परमानेंट समस्या का समाधान नहीं हुआ है। हम लोग चाहते हैं कि इस गांव में विकास हो, ये गांव में उन्नति हो। हमारे यहाँ के जो बच्चे हैं इतना पिछड़ा है अभी तक, ना पढ़ाई का सुविधा है, ना तो पीने पानी का सुविधा है, ना तो ट्रांसपोर्टेशन का सुविधा है, ना रोड का सुविधा है। सुविधा का नाम में कुछ नहीं यहाँ पे, केवल आश्वासन ही मिलता है। वीडियो बोलता है हम लोग करेंगे, अपनी चिंता करबें ना, আমরা আসি আমরা করব। लेकिन লজ্জার ব্যাপার, এখানে বড় বড় আছে লোক আছে, জনপ্রতিনিধি আছে, আজকে থেকে একটা উন্নয়ন হয় না। তারা আমরা খালি সবাই দিন আমরা সাধারণ জনগণ যারা ভোট দিচ্ছি, ভোট তো দিলাম, তার উন্নয়ন হয় না। তার লজ্জা লাগছে না? এত বড় পিকনিক স্পট উত্তরবঙ্গ, সব বড় বড় এখানে মন্ত্রী নাই, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার চিন্তা ভাবনার মধ্যে আজকেই উঠে আসছে যে সত্যি চা বাগানে কিন্তু সমস্যা আছে, সেই সমস্যার সমাধান করার জন্য ইতিমধ্যে কাজ কিন্তু আজকে আরম্ভ করে দিয়েছি পিএইচির মাধ্যমে। আমাদের মন্ত্রী আছে পিএইচির, সেটা কাজ আরম্ভ করে দিয়ে অনেক বাগানে কাজ আরম্ভ হয়ে গেছে। আর আমাদের মূল টার্গেট আছে যাতে 2025-26-এর মধ্যে যাতে পশ্চিমবাংলা
যাতে পানীয় জলের কোনো সমস্যা না থাকে তার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আর আমরা চেষ্টাও করতেছি। এইদিকে ডিএম সেরকম নির্দেশ আছে, বিডিওকে এইরকম নির্দেশ আছে যে যে কোনো জায়গায় জলের সমস্যা থাকলে সেটা যদি ডিপার্টমেন্টের নজরে যদি নিয়ে আসলে তাহলে আমরা নিশ্চয়ই সেটা দেখাশোনা করব। আপনি যেটা লাল ঝামেলার বস্তির কথা বলছি, তো এইটা কিন্তু আমি এখন আপনার থেকে শুনছি, তাহলে নিশ্চয়ই আপনি লাল ঝামেলা বস্তি আপনি বলেছেন, আমি নিশ্চয়ই ওখানে পরিদর্শন করতে যাব, যে দেখব যদি সত্যি ওইখানে আজকে ট্রাইবেল, যদি ওইখানে আমি ট্রাইবেল একটা মিনিস্টার, আর আমাকে সেই ট্রাইবেলদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য দেখাশোনার দায়িত্ব আমার। তো ওইখানে ট্রাইবেলরা যদি আছে আর ওইখানে আপনি জলের সমস্যা বলছেন, নিশ্চয়ই আমি ওইখানে যাব। দেখার পরে যদি জলের সমস্যা মেটানো যায় আমি ডিএমের সঙ্গে কথা বলবো, বিডিওর সঙ্গে কথা বলবো, দরকার হলে আমার দপ্তর থেকে যতটুকু করণীয় আমি সেটা করবো। চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। ইরিগেশন রিক্রিয়েশন ক্লাব দ্বারা পরিচালিত রঞ্জন সেন মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপ এবং দুলাল রঞ্জন ভৌমিক রানার্স আপ চ্যাম্পিয়ন চূড়ান্ত পর্যায়ের খেলাটিতে ডিআই অফ স্কুলস বিজয় লাভ করে। রানার্স আপ হেলথ রিক্রিয়েশন ক্লাব ফাইনালে ডিআই অফ স্কুলস 4 উইকেটে জয়ী হয়েছে। উল্লেখ্য, ইন্টার অফিস নকআউট ক্রিকেট টুর্নামেন্ট সোমবারের সূচনা হয়েছিল এফইউসি ময়দানে। আজ ছিল চূড়ান্ত পর্যায়ের খেলা। মোট 12টি টিম খেলাটিতে অংশ নিয়েছিল। 28, 29 ও 30 জানুয়ারি জলপাইগুড়ি জেলা আন্তঃ স্কুল অ্যাথলেটিক্স, যোগাসন, জিমন্যাস্টিক্স এবং আর্চারি মিট অনুষ্ঠিত হতে চলেছে। তারই সভা অনুষ্ঠিত হলো আজ। 85তম জেলা ক্রীড়া প্রতিযোগিতার অর্গানাইজিং কমিটি, জোনাল কমিটি এবং বিভিন্ন সাব কমিটির এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল অ্যাথলেটিক্স, যোগাসনা, জিমন্যাস্টিক্স অ্যান্ড আর্চারি মিট 2024। এই বছর মোট 1100 খেলোয়াড় এখানে অংশ নিতে আসছেন। ইভেন্ট রয়েছে 103টি। আর কারা কারা আসছে, কি কি হবে? আজকের মিটিংয়ে আমাদের বিভিন্ন অর্গানাইজিং কমিটি যারা আছেন, অর্গানাইজিং কমিটির সমস্ত পদাধিকারী যারা চেয়ারম্যান, কনভেনার এবং যোগ্য কনভেনার এবং এছাড়া প্রশাসনিক যারা আছেন, আমাদের কিছুক্ষণের মধ্যেই আমাদের সদর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও সাহেব, এবং আমরা আমন্ত্রণ করেছি আমাদের রাজগঞ্জ বিডিও এবং সভাপতি মহাশয়াকে, রূপালী দেখে ওনারা কিছুক্ষণের মধ্যেই আসবেন। আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন কমিটির যারা সাব কমিটির যারা চেয়ারম্যান এবং কনভেনার সবাই চলে এসেছেন। আমরা খেলোয়াড় বা কারা কতজন আসছে, কোথার থেকে, ওই বিষয়ে? এটা জলপাইগুড়ি জেলার বিভিন্ন আমাদের 5টা জোন রয়েছে, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মালজোন এবং হচ্ছে সদর ইস্ট এবং সদর ওয়েস্ট। এই জোনের সমস্ত বিদ্যালয়ে জোনাল ফার্স্ট এবং সেকেন্ড যারা চ্যাম্পিয়ন এবং রানার্স, তারা এই ইভেন্টে অংশগ্রহণ করছে। কতগুলো ইভেন্ট আর কতজন? টোটাল ইভেন্ট হচ্ছে 103টা। এখানে হচ্ছে যোগা, জিমন্যাস্টিক, আর্চারি থাকছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের 103টা ইভেন্ট টোটাল রয়েছে এবং ছাত্র সব মিলে 1100 স্টুডেন্ট এখানে 3 দিন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে, এখানে ওরা থাকবে। এবং সবথেকে বড় কথা 28 তারিখ আমাদের ইনোগ্রেশন যে প্রোগ্রাম আছে, গোটা দিনেই আমাদের কালচারাল প্রোগ্রাম সুন্দরভাবে বিভিন্ন বিদ্যালয়ে আমাদের জোন এবং জেলার বিভিন্ন ভালো ভালো টিম আমাদের এখানে আসছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপুচন্দ্র রায়, আমি এটিভি অর্গানাইজিং কমিটির সেক্রেটারি এবং সদর ওয়েস্ট জোন কাউন্সিল সেক্রেটারি এবং সদর সাব ডিভিশনাল সেক্রেটারি। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। কিলোমিটার রাস্তা সুপার কনস্ট্রাকশনের কাজ পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি এলাকার হাসপাতাল থেকে তিস্তাবাদ ভায়া দেউশিপাড়া, কীর্তনিয়াপাড়া সুপার কনস্ট্রাকশনের কাজ পরিদর্শনে এলাকার
গ্রাম পঞ্চায়েত প্রধান সুফল সরকার। উল্লেখ্য, বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে এই 3 কিলোমিটার রাস্তার কাজ চলছে। এদিন সেই কাজ সরেজমিনে পরিদর্শন করলেন এলাকার পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে 3 কিলোমিটার সুপার কনস্ট্রাকশন রাস্তার কাজ চলছে। সেই কাজ পরিদর্শন করতেই এখানে আসা। কাজটি ভালোভাবে এবং খুব সুন্দরভাবে হবে বলেও তিনি আশাবাদী বলে জানালেন। পরিদর্শনে আসছি সেটা না, আমি আসতেছিলাম ওই দিক দিয়ে, যে রাস্তার উপর এদিক দিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি দেখলাম যে প্রথম ধাপের কাজটা মোটামুটি শেষের পথে, কিছুটা বাকি আছে। আচ্ছা, তাতে কীভাবে ধরা যায় সেটা আমার জানা নাই, যাক যেভাবে করলে ভালো হয় সেটাই আমরা চাবো। আচ্ছা, আমরা যেহেতু এই গ্রামে বাস করি, আমাদের রাস্তার মান যত উন্নয়ন হয় সেটাই আমরা চাবো। বলছিলাম, এই মুহূর্তে এই একটা রাস্তা আপনার হয়ে গেল আপনার অধীনে, অঞ্চলের অধীনে যদিও, তো অন্যান্য রাস্তার ব্যাপারে কি ভাবছেন? হ্যাঁ, এটা অঞ্চলের অধীনে ঠিক, কিন্তু এই রাস্তাটা হয়তো আমাদের অঞ্চল থ্রু থেকে আসে না। আচ্ছা আচ্ছা, এটা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে এসেছে আমি শুনেছি। আচ্ছা, তো আমরাও অঞ্চল থেকে কিছু ডিমান্ড দিয়েছি, যেহেতু আমাদের অঞ্চলে সীমিত টাকা আসে, ওই টাকার উপর ভিত্তি করে আমাদের সম্পূর্ণ রাস্তা করা সম্ভব না। তো জেলা পরিষদ বা তার থেকে উপর মহলে কেউ থাকে, হ্যাঁ, আমরা চাবো আমাদের এই সব রাস্তাগুলো, গ্রামে গঞ্জের রাস্তা খুবই খারাপ, চলতে খুবই মুশকিল হয়, যদি করে দেয় আমরা আমাদের অঞ্চলের লোক উপকৃত হবে, আমরা এটাই চাবো সবসময়। আচ্ছা, বলছেন এই যে পরিদর্শন করলেন কতটা ভালো লাগছে বা কি বলবেন? যেহেতু রাস্তাটা খুবই খারাপ ছিল, রাস্তাটা হচ্ছে, আশা হয়ে গেলে সবাই ভালো হবে, আর এরকম হওয়া উচিত, এটাই আমি চাবো। আচ্ছা, কি নাম আপনার, পরিচয়? আমরা সুফল সরকার, বোয়ালমারী নন্দনপুর জিপির প্রধান। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সন্ধে গড়িয়ে রাত হলেই বাড়িতে বাড়িতে অশান্তি শুরু হচ্ছে, কারণ নেশাগ্রস্ত হয়ে পড়ছে এলাকার যুবকরা। এবারে রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। নেশার সামগ্রী বিক্রি ও নেশার দৌরাত্ম্য কমাতে থানার দ্বারস্থ হলেন 12 নম্বর ওয়ার্ডের মহিলারা। পুরনো সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না জলপাইগুড়ি পাহাড়পুরের বিবেকানন্দ পল্লীর বাসিন্দাদের। সারাদিন ব্যাপী ডাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধে দিন যাপন করছেন তারা। বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও পুরসভার কাজ নিয়ে উঠছে প্রশ্ন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুরসভার ভাইস চেয়ারম্যানের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।